নীলের প্রতি ওর আগ্রহ কমে গেল। নীলের থেকে মনোযোগ সরিয়ে নিজের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে ও ওর ভাবি শাশুড়িমার সামনে খুলে বলল, মামনি, আমি এটা তোমার জন্য কিনেছিলাম, বিজি ছিলাম তাই তোমাকে দিতে দেরি হলো। প্লিজ এটা তুমি অ্যাকসেপ্ট করো। এটা একটা অ্যাপ্রিসিয়েশন গিফট। সবাই উঁকি মেরে দেখল হিরে বসানো একটা সোনার ব্রেসলেট। সকলে ভীষণ অবাক হয়ে গেল। বিয়ের আগেই এত দামি গিফট, তাও শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য? তাহলে ভবিষ্যতে নিজের বউকে রঞ্জিত কি না কি উপহার দেবে। চমকে গিয়ে করুণা দুপা পিছিয়ে গেল। রঞ্জিত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো মামনি, পছন্দ হয়নি? করুণা হঠাৎ এভাবে পিছিয়ে গেল কেন? খুশিতে নাকি অন্য কোনো গল্প রয়েছে? এই দেখনদারির প্রতিযোগিতায় শেষমেশ কে জিতবে? আচ্ছা, এই ব্রেসলেটটা জুড়ে আবার নতুন কোনো কেচ্ছা নেই তো? নীলের চোখ তো জহুরির চোখ। ও আবার এমন কিছু ঘটাবে না তো যা দেখে তাক লেগে যাবে আদ্রিতা ও চিত্রার? অপূর্ব, কি সুন্দর! করুণা, তোর জামাইয়ের পছন্দ আছে। এত দামি গিফট, তুই সৌভাগ্যবতী করুণা। এমন জামাই থাকলে আর চিন্তা কিসের? হিরে বসানো সোনার ব্রেসলেটটা দেখে সকলেই রঞ্জিতের গুণগান গাইতে লাগলো। এত প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গেল রঞ্জিত। কিন্তু এখনো করুণার মধ্যে থেকে সেই ইতস্তত ভাবটা গেল না। সেটা লক্ষ্য করতেই রঞ্জিত জিজ্ঞেস করল, কি হলো মামনি, ভালো লাগেনি? ধরো, একবার আমায় পরে দেখাও। রঞ্জিতের অনুরোধ শুনে করুণার হৃদয় যেন গলে গেল। এই সব গিফট আবার আমার জন্য কেন? তুমি কৃতিকাকে দাওনি কেন? এসব তো ওকে বেশি মানাবে। তুমি এই ব্রেসলেটটা ওকে দাও। এই বলে রঞ্জিতের হাত থেকে বাক্সটা নিয়ে ভালো করে ব্রেসলেটটা দেখতে লাগলো করুণা। এবার করুণার সাথে ওর বান্ধবীরাও যোগ দিল। উঁকি মেরে ব্রেসলেটটার ডিটেইলিংটা দেখতে লাগলো তারা। ব্রেসলেটটার সৌন্দর্য দেখে সকলের যেন চোখ ধাঁধিয়ে গেল। হিরে বসানো সোনার এই গহনাটি যেমন সুন্দর ছিল, তেমনি তার শৈল্পিকতা। দেখ দেখ, হিরেগুলো কি চকচক করছে। এইগুলো মনে হয় ফার্স্ট ক্লাস হিরে। নিশ্চয়ই দারুণ কোয়ালিটির হবে। সত্যি করুণা, তোর কপাল দেখলে হিংসে হয়। এত ভালো বাড়িতে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এত ভালো জামাই। না হলে কিছু জনের কপালে তো এমন জামাই জোটে যে কোথাও গিয়ে মুখ দেখানোর জো থাকে না। কথাগুলো চিত্রাকে উদ্দেশ্য করে শোনালো কিনা সেটা জানে না আদ্রিতা, কিন্তু এতটুকু বুঝতে পারল যে তার মা এসব কথা বেশ ভালোভাবেই গায়ে মেখে নিচ্ছে। এদিকে সকলের কথা কানে এলেও ব্রেসলেটটার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে করুণা। এটা তো অনেক দাম রঞ্জিত। বেশি নয়, এই 1 কোটি মতো। রঞ্জিত খুব ক্যাজুয়ালি কথাটা বলল। দামে কি এসে যায় মামনি, তোমার পছন্দ হওয়াটাই আসল। না না, এত দামি গিফট আমি নিতে পারবো না রঞ্জিত, প্লিজ তুমি আমাকে এসব দিও না। করুণা গিফটের বাক্সটা ফেরত দিয়ে কথাটা বলল। কিন্তু রঞ্জিত কোনো কথা শোনার পাত্র নয়। হবু শাশুড়িমার হাত ধরে রিকোয়েস্ট করল সে, কেন মামনি, তোমার পছন্দ হয়নি? আমি তো তোমার ছেলের মতন। ছেলে কিছু দিলে না করে নাকি? আর কৃতিকার যদি পছন্দ হয়, আমি ওকে আরও একটা এরকম সেট কিনে দেব। প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করো। আসল কথা হলো, করুণার খুবই পছন্দ হয়েছিল উপহারটা, এবং তাই না না বলে নিজের দর বাড়াচ্ছিল, যাতে রঞ্জিতকে বারবার অনুরোধ করে। আর সেটা ওর বন্ধুরা দেখে যেন হিংসেতে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সে সময়টা, বিশেষ করে যখন সকলে ব্রেসলেটের প্রশংসা করতে শুরু করলো। ব্রেসলেটটা হাতে পরে করুণা বলল, লোকে বলে জামাই নাকি কোনোদিন নিজের ছেলের মতো হয় না, কিন্তু এখানে উল্টো। ও আমার জামাই নয়, ও আমার ছেলেই। তাছাড়া রঞ্জিতও বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলার ছেলে না। বলে আর চোখে চিত্রার দিকে তাকালো করুণা। আসলে এই কথাটা ও নীলকে উদ্দেশ্য করে বলল। আদ্রিতা কিংবা চিত্রা কারোরই সেই সত্যিটা বুঝতে বাকি রইল না। আদ্রিতারও খুব সুন্দর লেগেছে সেটটা। হিরে খচিত ব্রেসলেটের নিখুঁত কারুকার্য দেখে ওরও ইচ্ছে হলো এরকম একটা ব্রেসলেট কেনার। আদ্রিতার মনের অবস্থা নীল বুঝতে পারল কিনা কে জানে, কিন্তু হাতের গ্লাসটা টেবিলে রেখে হঠাৎই গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল নীল। চিত্রা খেয়াল করলো যে নীল পার্টি থেকে বেরিয়ে গেল। ওর হাবভাব দেখে গা জ্বলে গেল চিত্রার। মনে মনে ঠিক করলো সে আজই আদ্রিতা আর নীলের ডিভোর্সের জন্য একটা ব্যবস্থা নেবে। যত তাড়াতাড়ি সম্ভব চিত্রা ওদের আলাদা করে দিতে চাইল। কিছুতেই এইরকম ইউজলেস ছেলের হাতে আদ্রিতার জীবন নষ্ট হতে দেবে না চিত্রা। কিভাবে কি করা যায় সেসব কথাই ভাবছিল চিত্রা। এদিকে করুণা নীলকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে ব্যঙ্গ করে ওকে জিজ্ঞেস করল, কি হলো রে চিত্রা, তোর জামাই আবার কোথায় চলে গেল? জানি না, কোনো কাজ পড়েছে বোধহয়। চিত্রার কথা শুনে করুণা খিলখিল করে হেসে ফেলল। নীলকে সবার সামনে ছোট করার জন্য ও বলল, কাজ পড়েছে এই অসময়? বাবা,
একজন ক্লার্কের আবার এত কিসের ব্যস্ততা? হাবভাব দেখে মনে হচ্ছে যেন কোনো কোম্পানির সিইও। করুণার এই ঠেস দেওয়া কথা শুনে সকলেই বিদ্রূপের হাসি হেসে উঠল। উফ, চিত্রার যেন আর সহ্য হচ্ছিল না এসব কথা। আসলে সকলেরই মনে হলো রঞ্জিতের এই দামি গিফট দেখে নীলের বুঝি হিংসে হয়েছে, হীনমন্যতা হয়েছে। এই পার্টিতে নীল একেবারেই বেমানান। তাই নীল বোধহয় রাগ করে পার্টি ছেড়ে চলে গেছে। কিন্তু সেসব আর কতক্ষণ চলবে? নীল চলে যাবার পর করুণার আর কোনো ছুতো রইল না চিত্রাকে ছোট করার। কয়েকবারে এদিক ওদিক করে একটু সুযোগ খোঁজার চেষ্টা করল সে, কিন্তু বিশেষ কিছু লাভ হলো না। তাতে যেন খানিকটা বোর ফিল করছিল করুণা। কিন্তু এমন সময় হঠাৎ নীল হাতে একটা লাল রঙের প্যাকেট নিয়ে আবার সেই পার্টি হলে ফিরে এলো। খানিকটা শান্ত হয়েছিল করুণা, তা দেখে চিত্রাও খানিকটা শান্তি পেয়েছিল। কিন্তু আবার নীলকে ফিরে আসতে দেখে চিত্রার মাথায় যেন আগুন জ্বলে গেল। নীলের কাছে এসে সে বলল, কি ব্যাপার, আবার এখানে তুমি কেন? এত কিছুর পরও আশ মেটেনি? মজা দেখতে এসেছো? তোমার লজ্জা করে না? এতক্ষণ আদ্রিতাও নীলের জন্য চিন্তা করছিল, ফোনেও পায়নি ওকে। এবার নীল ফেরত আসায় একটু শান্তি পেয়েছিল আদ্রিতা। কিন্তু মার আচরণ দেখে ভীষণ বিরক্ত হলো সে। নীলের কাছে এসে সে বলল, নীল, তুমি নিচে গিয়ে একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, আমরা বাড়ি চলে যাব। এমন সময় হাতের প্যাকেটের দিকে চোখ পড়ল আদ্রিতার। তুমি এটা আবার কি নিয়ে এলে? অবাক হয়ে জানতে চাইল সে। নীল আদ্রিতার কোনো কথার উত্তর দিল না। ব্যাগটা চিত্রার দিকে বাড়িয়ে বলল, মা, আদ্রিতা আর আমার বিয়ের 3 বছর হলো। আজ অবধি আপনাকে সেইভাবে কোনো গিফট দিতে পারিনি। এটা একটা ছোট্ট কম্পেনসেশন, এটা আপনার। বলেই লাল রঙের প্যাকেটটা চিত্রার দিকে বাড়িয়ে দিল নীল। আসলে নীল ভালোভাবেই জানতো এই পার্টিতে এসে ওকে আবারও হিউমিলিয়েটেড হতে হবে। তাই আগে ভাগেই ও পৃথাকে বলে ওর শাশুড়ি মায়ের জন্য একটা গিফট কিনিয়ে রেখেছিল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।